আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক বন্ধুরা, গৌরবের মুজিব বর্ষে একুশে পরিবারের পক্ষ থেকে মহান রাষ্ট্রভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান আমি কি ভুলিতে পারি। আজকে আমরা এই বিষয়বস্তুর উপর কথা বলবো আমাদের অত্যন্ত প্রিয়জন, সম্মানীয় অধ্যাপক, ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে, যার কথা শুনতে নিশ্চয়ই আপনারা ভালো লাগবে, পছন্দ করবেন, আমরা তো ঋদ্ধ হবই। আসুন শুরু করি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান মহান ভাষার মাসে আমি কি ভুলিতে পারি। কেমন আছেন আপনি? ভালো আছি, আশা করছি সবাই যেন ভালো থাকি। আমি একা তো ভালো থাকতে পারি না। মহান ভাষার মাসে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানটির নাম দিয়েছি আমরা আমি কি ভুলিতে পারি। আজকের বিষয়বস্তু নেই আমরা সেখান থেকেই যে রাষ্ট্রভাষা আন্দোলন ও বঙ্গবন্ধুর ভূমিকা, চমৎকার বিষয়। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আপনার সাথে কথা বলতে গেলে যেটা আমার সবসময় মনে হয়, আমি মুগ্ধ হয়ে শুনি, একটা বড় সিন্ধুক খুলে দিতে চেষ্টা করি, সেখান থেকে অজস্র মণিমুক্তা বেরিয়ে আসে এবং সেটাই হবে আজকেও। আমি সামান্যই জানি, যেটুকু জানি, সময়ও কম আমাদের। মাঝে মাঝে হয়তো আপনাকে আমি দু একটি নিজের আগ্রহে, দর্শকের আগ্রহে হয়তো দু একটি প্রশ্ন করলেও করতে পারি, আপনি অনুমতি দিলে। শুরু করুন। রাষ্ট্রভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধুর ভূমিকা, এটা দিয়ে আপনি শুরু করুন। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানটির নাম করেছেন আমি কি ভুলিতে পারি। ভুলিনি আমরা, ভুলতে চাইও না, কিন্তু জেনেছে কি, ভাষা আন্দোলনকে জেনেছে কি, আত্মস্থ করেছে কি, শেষ দুটো প্রশ্নের উত্তর আমার কাছে না আপাতত। কারণ ভাষা আন্দোলন নিয়ে যত লেখাজোখা আছে আমি মোটামুটি পড়ে দেখবার চেষ্টা করেছি। তাতে দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, জ্ঞানের অগভীরতা আমাকে খুব পীড়িত করেছে। ভাষা আন্দোলনকে যদি যথার্থ কেউ বুঝে থাকেন, বঙ্গবন্ধু বুঝেছিলেন, এবং তাকেই কিন্তু আমি ভাষা আন্দোলনের দ্রষ্টা বলবো এবং স্রষ্টাও বটে। দ্রষ্টা এই জন্য, তিনি শুধু বাংলাদেশের স্রষ্টা নন, ভাষা আন্দোলনের দ্রষ্টা এবং স্রষ্টা। তার কারণ হচ্ছে 47-এ 14ই আগস্ট পাকিস্তান হলো, তার 2 দিন বা 3 দিন পরে তিনি কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক মিল্লাত, মুসলমানদের স্বার্থ নিয়ে কথা বলতো, সেই পত্রিকার সম্পাদকের অফিসে বসে কথা বলছিলেন। কথা প্রসঙ্গে পাকিস্তানি চলে এলো, তিনি বলে বসলেন, এই যে পাকিস্তান হলো, এর রাষ্ট্রভাষা হবে বাংলা। কেন হবে? গরিষ্ঠের ভাষা বাংলা, গরিষ্ঠের মাতৃভাষা বাংলা। অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বলেন, তিনি যা বলতেন সবসময় দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতেন এবং অবশ্যই যৌক্তিক কথা। সেই তো আমি মনে করি 47-এ তখন কিন্তু বিতর্ক শুরু হয়েছিল। ডক্টর শহীদুল্লাহ আজাদে লিখছিলেন এবং 47-এর জুলাই মাসেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন বলে দিয়েছিলেন যে পাকিস্তান যে হতে যাচ্ছে তার রাষ্ট্রভাষা হবে উর্দু। কাজে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। আমি সেই বিতর্কের প্রেক্ষাপটে দেখতে পাই যে বঙ্গবন্ধু এই মন্তব্যটি করলেন। আন্দোলন, এর মধ্যে ডক্টর শহীদুল্লাহ কথা বলেছিলেন, নামটা নিলেন, ডক্টর আজাদে লিখছিলেন, আজাদে লিখেছেন ডক্টর শহীদুল্লাহ। তখন কিন্তু তিনি যুক্তি দেখাচ্ছিলেন তার লেখার মধ্য দিয়ে যে কেন বাংলা হওয়া উচিত। বাংলা না হলে তিনি বলেছিলেন যে 2 প্রদেশের মধ্যে বোধগম্য ভাষা হিসেবে ইংরেজি হওয়া উচিত। তো এমনি বিতর্ক শুরু হয়েছে। এবং আর একটি কথা আমি এই প্রসঙ্গে বলে রাখি
যে ভাষা আন্দোলনের ইতিহাস সঠিকভাবে লেখা হয়নি বাংলাদেশে। তার কারণ আপনি জানেন যে ভাষা আন্দোলনকে বলা হয়েছে 48 থেকে শুরু, অর্থাৎ 11 মার্চ হরতাল হয়েছিল, যে হরতালে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিল। কিন্তু আমি তো একটু আগেই বললাম বঙ্গবন্ধু 47-এ বলেছেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে। তা আন্দোলন তো হঠাৎ করে জেগে ওঠে না, এর একটা পটভূমি থাকে। আমরা ফরাসি বিপ্লব পড়ি, ফরাসি বিপ্লবের পটভূমি আগে পড়ে নেই, এটাই তো ইতিহাস। ইতিহাস এইভাবেই চলে। তো 11 মার্চ 48-এ হরতাল হলো আর ভাষা আন্দোলন শুরু হয়ে গেল, এটা তো সম্ভব না। এটা তো সেই জিয়াউর রহমানের তথাকথিত স্বাধীনতা ঘোষণার মতো হয়ে গেল আর কি। আরও কথা আছে, 47-এর 1 সেপ্টেম্বর ভাষা আন্দোলনকে মাঠে নামা তামুদ্দুল মজলিসের প্রতিষ্ঠা হয়েছিল ঢাকায়। তামুদ্দুল মজলিস সম্পূর্ণ ভাষা সংক্রান্ত একটি প্রতিষ্ঠান। 15 সেপ্টেম্বর তারা একটা পুস্তিকা বার করে ভাষা আন্দোলনের বিতর্কটাকে বেশ চাউর করে দিল। সেই বিতর্কটা কাদের পক্ষে ছিল মূলত? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছে। হচ্ছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা পাকিস্তানিরা চাচ্ছে উর্দু হবে। তখন কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণা আসেনি। আর বাঙালিদের মধ্যে যারা পাকিস্তানপন্থী গোড়া মুসলমান তারা উর্দু চাচ্ছেন, অভিজাতরা উর্দু চাচ্ছেন। কিন্তু আমজনতা, সাধারণ বাঙালি, আলোকিত বাঙালি, তারা কিন্তু বাংলা চাচ্ছেন। তো এই জন্য একটা পুস্তিকা প্রকাশ করলো যার শিরোনাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা। তামাদ্দুন মজলিস করলো। হ্যাঁ, সেই তো কাজেই তখনও তো বঙ্গবন্ধু চলে এসছেন তখন। হ্যাঁ, বঙ্গবন্ধু 47 সেপ্টেম্বর মাসে চলে এসেছেন ঢাকায়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র হিসেবে ভর্তি হয়েছেন। বঙ্গবন্ধু এই পুস্তিকা যে পড়েছেন তার প্রমাণ আমি অনেক পেয়েছি। কাজে আমি ভাষা আন্দোলনটাকে 47 থেকে শুরু করছি। তার কারণ বঙ্গবন্ধুর মন্তব্য, তামুদ্দুল মজলিসের যাত্রা শুরু। আচ্ছা, আর একটি কথা, 48-এ হরতাল হচ্ছে ভাষার দাবিতে, তুমুল হরতাল। বোধহয় পাকিস্তানের ইতিহাসে ওই প্রথম তুমুল হরতাল হওয়া। সেখানে বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেন, তার ছবি দেখেছি আমরা, কারারুদ্ধ হলেন, সব কিছু আমরা জানি। আমি এখানে একটু বলে রাখি অন্য কথা, ঘটনায় যাবার আগে ভাষা আন্দোলনটাকে আমি গোড়াতে বলেছি কেউ বোঝেনি, আত্মস্থ করেনি, তাও বলেছেন। আত্মস্থ করেনি, বঙ্গবন্ধু করেছিলেন। এবং তার ভাষণগুলো পড়লে আমি মুগ্ধ হয়ে যাই। যেমন ধরুন, ভাষা আন্দোলনের যে চারিত্র, যেটা প্রকৃতি, একমাত্রিক ছিল না। আমরা সবাই কিন্তু লিখেছি, বলছি যে ভাষার লড়াই করেছে, বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা চেয়েছে। কিন্তু বঙ্গবন্ধু 14 জানুয়ারি 1971 প্রথম বক্তব্যটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, দ্বিতীয় বক্তব্য 15 ফেব্রুয়ারি 1971 বাংলা একাডেমিতে। দুটো বক্তৃতায় দুটো কথা অভিন্নভাবে বলেছেন। তিনি বলেছেন ভাষার আন্দোলন শুধু ভাষার জন্য হয়নি, এই আন্দোলনের মধ্যে নিহিত ছিল আমাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, সব কিছু। আমি কিন্তু তাত্ত্বিক প্রেক্ষাপট থেকে ভাষা আন্দোলন যখন পড়ি তখন কিন্তু আমার মনে এই চেতনায় আসে। আমি স্বীকার করে নিচ্ছি, তা আমি এই ধারণা তৈরি করেছি এবং লিখেওছি। তখন কিন্তু আমি জানতাম না যে বঙ্গবন্ধু এই ধারণা অনেক আগে করেছেন। তিনি গত কিছুদিন আগে তার ভাষণগুলো ভালো করে পড়তে গিয়ে আমি হতবাক যে এই মানুষটির প্রজ্ঞা এবং সজ্ঞা কতটুকু ছিল। তিনি ভাষা আন্দোলনের প্রকৃতি যথার্থই উপলব্ধি করেছিলেন। তো অন্য কোথাও লেখায় আমি পাই না। এবং আরও একটা কথা তিনি বলেছেন যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে প্রতিবাদ, প্রতিরোধ, সেটাই হচ্ছে বাঙালির স্বাধিকার আন্দোলনের সূচনা, তার থেকে ক্রমাগতভাবে বাংলাদেশ হওয়া। এবং একই সঙ্গে আরও একটা কথা, আরেকটি ভাষণে তিনি বলেছিলেন ভাষার গতি নদীর মতো, ভাষা ঘরে বসে পরিবর্ধন করা যায় না, ভাষাকে চলতে দিতে হয়। আপনারা গণমুখী বাংলা ভাষা তৈরি করুন। অর্থাৎ ভাষা সংক্রান্ত ধারণা
ভাষা পণ্ডিত যারা, তারা ঠিক একই কথা বলবেন। এবং বঙ্গবন্ধু সে কথাটি স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকে ভেতর থেকে কথাগুলো বলেছেন এবং অসাধারণ যে জিনিসটি বললেন, ভাষার গতি নদীর মতো। নদীর মতো, এটা কিন্তু রবীন্দ্রনাথ একখানে বলে গেছেন, হ্যাঁ, যে ভাষা বিবর্তিত হবে, উচ্চারণ বিবর্তিত হবে, শব্দ নতুন নতুন যুক্ত হবে। এই প্রসঙ্গে আমি যাব না, আমি বঙ্গবন্ধু প্রসঙ্গেই থাকতে চাই আপনার কাছে। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তখন আবার ফিরবো আপনার কাছে আরও অন্য কিছু দু একটি প্রসঙ্গ নিয়ে। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছি 21-এর বিশেষ অনুষ্ঠানে। অনুষ্ঠানটির নাম আমি কি ভুলিতে পারি, মহান ভাষার মাসের অনুষ্ঠান। অনুষ্ঠানে কথা বলছি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে। একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। দর্শক বন্ধুরা, বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের বিশেষ অনুষ্ঠান আমি কি ভুলিতে পারি। এই অনুষ্ঠানে কথা বলছি আমরা আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে। যেখানে বলছিলেন, আমি ওই কথাটির পরে আর আমি এগোলাম না, এটা একটা অসাধারণ দর্শনের কথা, তো যে ভাষা নদীর মতন বহমান, চিরবহমান। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা যারা ৬-এর দশকে বড় হয়েছি, অথবা আপনারা যারা আমাদের একটু অগ্রজ ছিলেন, আমরা কিছু ভুল তথ্য, ভুল ইতিহাস দেখেছি, কিছু পণ্ডিত লোকের হাত দিয়ে লেখা হয়েছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকাই বায়ান্নর ভাষা রাষ্ট্রভাষা আন্দোলনে ছিল না। মানে আমি যদি ভুল না বলে থাকি, এই জিনিসগুলো আমরা দেখেছি, পড়েছি, এবং এর চর্চা দেখেছি, রাজনীতিতে এর চর্চা দেখেছি। আমরা ৬-এর দশকে যদি দেখি যে প্রগতিশীল আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন, যারা লেখক ছিলেন, লিখতেন, তারা এগুলো বলেছেন, লিখেছেন। আমাদের মগজ ধুলাই হয়েছে কিন্তু এইভাবে। কিন্তু এখন আবিষ্কার হচ্ছে, গবেষণা হচ্ছে, আপনারা করছেন, আপনাদের হাত দিয়ে স্পষ্ট কথাগুলো বেরিয়ে আসছে। এবং সত্য যে কখনো গোপন থাকে না, সত্য যে সত্যই, সেটি কিন্তু প্রমাণ হচ্ছে। আমি এই প্রসঙ্গে একটু শুনতে চাই। দেখুন, আমি ইতিহাসের খুবই নগণ্য একজন মানুষ। ইতিহাস মানেই সত্য। ইতিহাসের কারবারই হচ্ছে সত্যকে নিয়ে। কে কি বলল, কে কি ধারণা করলো, সেটাকে আমি অত গুরুত্ব দেই না। আমি তথ্য কি পাচ্ছি। বঙ্গবন্ধু থাকতেন ইসলামিয়া কলেজে বেকার হোস্টেলে। বেকার হোস্টেলে 24 নম্বর ঘরে থাকতেন। তার বিছানার উপরে 4-5 জন সঙ্গী সাথী নিয়ে একটি আলোচনা করছিলেন, কারণ তিনি কথা বলার মানুষ, আড্ডা দিতেন বেশি। এবং সে আলোচনার সবাই উপস্থিত ছিলেন আমাদের প্রখ্যাত প্রয়াত সাংবাদিক কেজি মুস্তাফা, তার লেখার মধ্যেও আছে। তো বঙ্গবন্ধু কিন্তু তখন পাকিস্তান সম্পর্কে একটা কথা বলেছেন। কাজে দুটো বিষয় আমাকে একত্র করে ভাবতে হয়। কি বলেছেন? প্রথম বললেন যে পাকিস্তান যেভাবে হলো তাতে বাঙালির স্বার্থ উদ্ধার হবে না। তখনই বলছেন পাকিস্তান সম্পর্কে মোহ তার ভঙ্গ হয়েছে। অথচ অনেকেই তখন মুগ্ধ হয়ে আছি আমরা। আমাদের ঢাকায় গিয়ে নতুন করে আন্দোলন শুরু করতে হবে। ইতিহাস পরবর্তীকালে এভাবেই আবর্তিত হয়েছে। তারপরে বললেন মেঠো বাংলায় ওই মাওলাদের সঙ্গে বেশ দিন থাকা যাবে না। বেশ দিন থাকতে হয়নি আমাদেরকে, 24 বছর 4 মাস 3 দিন। 47 পর্যন্ত বঙ্গবন্ধু তো কাজ করেছেন পাকিস্তানের জন্য, পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষেই তো ছিলেন পাকিস্তানের। এবং আপনি বলছেন যে একবার পাকিস্তান প্রাপ্তির ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান 47-এর 14 আগস্টে যখন স্বাধীন হলো, ঠিক তারপরের কথাই আপনি বলছেন। এই কথা বলছেন। এই যে পরিবর্তনটা, এবং এইভাবে যে একটি অমোঘ সত্যকে তিনি ভবিষ্যৎ দ্রষ্টার মতন বলে দিলেন, এবং সেটাই ঘটলো, কিন্তু এবং তিনি ঘটিয়ে দিলেন ওইভাবে, তার নেতৃত্বেই ঘটে গেল। এইটি আমার কাছে খুবই একটি, এটা এখন আমার নিজস্ব ব্যাখ্যা, আমি লিখেছি বোধহয় কোথাও। বঙ্গবন্ধুর সরওয়ার্দীর অনুসারী হিসেবে পাকিস্তান আন্দোলনে নিষ্ঠ কর্মী ছিলেন। বঙ্গবন্ধুর ধারণা ছিল যে পাকিস্তান হলে
দরিদ্র বাঙালির ভাগ্য ফিরবে। অর্থাৎ অর্থনৈতিক প্রেক্ষাপটটা তার চিন্তায় বড় আকার ধারণ করেছিল। অসমাপ্ত আত্মজীবনী পড়লে দেখি যে তার বাবা মা ভারত ভাগ করার চাননি, কিন্তু খোকা, বঙ্গবন্ধু ডাকনাম খোকা, বাবা মার সঙ্গে তর্ক করছেন যে পাকিস্তান কেন প্রয়োজন। সেই মানুষটি রাতারাতি বদলে গেলেন কেন? এটা ঠিক রাতারাতি বদলাননি। 46-এর এপ্রিল মাসে দিল্লিতে মুসলিম লেজিসলেটর্স কনফারেন্স হয়েছিল। সেখানে লাহোর প্রস্তাবে, যেখানে শেরে বাংলা লিখেছিলেন স্টেটস, মুসলিম স্টেটস, মোহাম্মদ আলী জিন্না সেটাকে স্টেট করে এস কেটে দিলেন। বঙ্গবন্ধু ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। তখন থেকে তার দ্বিতীয় চিন্তা উদ্রেক হলো। আর 47-এ যখন পাকিস্তান অভাবী হলো, তখন তার বিস্ফোরণ ঘটলো আর কি। তো কাজেই আর একটি কথা আমার কাছে মনে হয়েছে যে মানুষটি অতিমাত্রায় বাস্তববাদী ছিলেন। আবেগ ছিল, কিন্তু আবেগটি বাস্তববাদী আবেগ। আর নিজেকে তিনি সবসময় অতিক্রম করেছেন বাস্তবতার নিরিখে। যে তিনি চট করে বুঝে ফেললেন, ভবিষ্যৎ দ্রষ্টা, যথার্থ ভবিষ্যৎ দ্রষ্টা, যে পাকিস্তান কাজে লাগবে না। তো পাকিস্তান রাষ্ট্রটি বাঙালির কাজে লাগবে না, ভাষার প্রশ্নটি, বাঙালির ভাষার প্রশ্নটিকে তিনি সামনে আনলেন। তো এবং তার বিভিন্ন ভাষণে যখন তিনি ভাষা আন্দোলনের কথা বলেন, এবং বিশেষ করে ওই যে বলল তরুণদের অবদান, এই কথাটা তিনি বারবার বলেছেন, তরুণদের অবদান। আমি বেশ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিষ্ঠানের জন্য স্মারক বক্তৃতা দিয়েছিলাম। আমার বিষয় ছিল আমাদের মুক্তি সংগ্রামে তরুণ প্রজন্মের অবদান। আমি যেটা দেখছি 47 থেকে 71 পর্যন্ত, মুক্তিযুদ্ধ পর্যন্ত, তরুণ প্রজন্ম সবসময় এগিয়ে ছিল। আর 47-এ বঙ্গবন্ধু যখন এই মন্তব্য করছেন, তখন তার বয়স কত? 1920-তে জন্ম নেওয়া, 27 বছর। 27 বছরের তরুণ। তিনিও তো তরুণ। আবার ঢাকায় যখন মুসলিম ছাত্রলীগ করলেন, তখনও তো তিনি তরুণ। এবং তিনি মাত্র 33 বছর বয়সে 53-তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে। এগুলো আমাদের মনে রাখতে হয়। তবে মানুষটি বয়স যাই হোক, প্রজ্ঞা এবং সজ্ঞা কখনোই কিন্তু ঘাটতি কমতি হয়েছে বলে আমার মনে হয় না। আমি তার সারা জীবনটা পর্যবেক্ষণ করছি, সারা জীবনের কথাগুলো অনুধাবন করবার চেষ্টা করছি। তো ভাষা আন্দোলন শুরুতেই যে অবস্থায় ছিল, এবং তার অবদান, তার চরিত্র, মাহাত্ম্য, প্রকৃতি, সব কিছু নিয়ে তার পূর্ণাঙ্গ এবং অনুপুঙ্খ ধারণা ছিল বলে আমার বিশ্বাস জন্মেছে। সুতরাং ভাষা আন্দোলনের ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধুকে অবশ্যই স্মরণ করতে হবে আমার। এখানে আর এরপরে কোনো দ্বিরুক্তি থাকার কথা না, কোনো সন্দেহ বা দ্বিধা থাকারও কথা নয়। যে সত্য কথাটি আজকে আপনার কাছ থেকে আমরা আমি সবসময় সত্য বলবো। আপনি বলেছেন ইতিহাস সত্য নির্ভর, সত্য ছাড়া ইতিহাস হয় না। এবং সেই সত্যই ক্রমশ আবিষ্কৃত হচ্ছে, সত্য প্রকাশিত হচ্ছে। যে মহান রাষ্ট্রভাষা আন্দোলন, যেটি আপনি বললেন, অদ্ভুত লাগে যে 47-এর দেশভাগের ঠিক পরপরই বঙ্গবন্ধু বলেছেন বাংলা ভাষার কথা। ডক্টর শহীদুল্লাহর কথা এসেছি, যিনি যুক্তি দিয়ে, যিনি পণ্ডিত ছিলেন, তিনি লিখেছেন। এই প্রসঙ্গগুলো ইতিহাসের অংশ। বঙ্গবন্ধু যেটি বলেছিলেন, যে বাংলা ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপট তিনি বলেছিলেন, যে প্রয়োজনের কথা তিনি বলেছিলেন, আমরা কি ভাষা আন্দোলনের যথার্থ চেহারাটা আমাদের মধ্যে ধারণ করতে পেরেছি বা পারছি? প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং শালিত। বঙ্গবন্ধু 15ই ফেব্রুয়ারি 71 বাংলা একাডেমিতে দাঁড়িয়ে বলেছিলেন, ভাষা আন্দোলনের ফসল বাংলা একাডেমি। সেই বাংলা একাডেমি কতটুকু বাংলা একাডেমি হয়েছে, পাকিস্তানি আমলের এই একাডেমি বা প্রতিষ্ঠানটির প্রতি পাকিস্তান সরকারের দৃষ্টিভঙ্গির কথাও তিনি বলেছেন। একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন বাংলা একাডেমিকে উন্নত করা, সমৃদ্ধ করা, বাঙালি জনগণের লগ্ন হওয়া ইত্যাদি সব কিছুই তার ওই ভাষণের মধ্যে আছে। কিন্তু এখন কথা হচ্ছে,
বাংলা একাডেমির কাজ ভাষা, বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে গবেষণা করা, দিক নির্দেশনা দেওয়া, এটাই প্রধান কাজ ছিল। তো বাংলা ভাষার চর্চা বাংলাদেশে এখন যেভাবে হচ্ছে তাতে আমি একটু শঙ্কিত, বিব্রত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে উত্তরটি আমরা খুঁজছিলাম সেই উত্তরটির ইঙ্গিত আপনি দিয়েছেন। এটির ব্যাখ্যা অনেক বড়, অনেক অনেক বড়। সময়ের ব্যাপার। অনেক কথাই আপনি যেতে আজকে হবে। আমাদের এই অনুষ্ঠানে স্টুডিওতে এসেছেন, 21-এর পক্ষ থেকে, 21-এর পরিবারের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আজকে। হ্যাঁ। দর্শক বন্ধুরা, মহান ভাষার মাসে 21-এ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান আমি কি ভুলিতে পারি শেষ করতে হচ্ছে। এতক্ষণ আমরা কথা বলেছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সম্মানীয় অধ্যাপক ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে, এবং তার কথা শুনে আমরা ঋদ্ধ হয়েছি এবং নিশ্চয়ই অনেক নতুন তথ্য জেনেছি, বা জানা তথ্য আরও আমাদের শানিত হয়েছে। সত্যকে আরও সত্য, গাঢ় সত্য হিসেবে আমরা ধারণ করতে পেরেছি। রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা অসীম এবং একেবারেই অভিন্ন, বিচ্ছিন্ন করা যায় না। রাষ্ট্রভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধুকে আমরা একসাথে এক বাঁধনে বেঁধে রাখতে চাই এবং বাঁধতে হবে। এটাই সত্য, এটি ইতিহাসের সত্য। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন।